আগে আমরা একটু বই সম্পর্কে জেনে নিই। যে যে সমস্ত বই তোমরা কিনবা, হয়তো অনেকে কিনে ফেলেছো। যারা কিনো নাই তাদের জন্য আমরা বলছি যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, মুবিন পাবলিকেশন, হ্যাঁ, এনার বইটা কিনতে পারো। অনেকে হয়তো গাজী আজমত স্যারের বইটা কিনেছো, ঠিক আছে, ওটাও ভালো। তবে এই গাজী আজমত স্যারের বইয়ের লেখা একটু মানে কঠিন, আর আব্দুল আলিম স্যারের বইয়ের লেখাটা সহজ। এই জন্য এটা আমি কিনতে। হ্যাঁ, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? আবার তো গেল। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। আর স্যারের হয়তো নেট প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, ওই নেটের প্রবলেম দেখালো, এখন ডাটাতে ক্লাস নিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা বই সম্পর্কে একটু বলছিলাম যে আজকে তাহলে আমরা যে বইগুলো তোমরা কিনতে পারো, অনেকে হয়তো কিনেছো, হয়তো গাজী আজমত স্যারের বই কিনেছো। তো আমি যে বইটা কেনার সুপারিশ দিচ্ছি সেটা হলো ডক্টর মোহাম্মদ আব্দুল আলী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই বইটা কিনবা। এছাড়াও বাজারে আরো দুটো বই ভালো চলে, এটা হলো কাজল ব্রাদার্স লিমিটেড এর বই, আর এটা হলো কোয়ালিটি পাবলিকেশনস এর বই। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, আজকে আমাদের প্রথম লেকচার। আমরা প্রথম অধ্যায় শুরু করছি না, আমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে ক্লাস শুরু করছি, কারণ আমরা মনে করছি যে তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্ট বায়োলজি, সেটা দ্বিতীয় অধ্যায় থেকে আসার সম্ভাবনা বেশি। এই কারণে আমরা দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি দিয়ে শুরু করব। তো আমাদের এই প্রাণীর পরিচিতিতে তিনটা প্রাণী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এর মধ্যে দুইটা হলো অমেরুদণ্ডী, একটা হলো হাইড্রা, আর একটা হলো ঘাসফড়িং। আর 3 নম্বর প্রাণীটা হলো রুই মাছ, এটা হবে মেরুদণ্ডী প্রাণী। তা আমরা প্রথম যে প্রাণীটা পড়বো সেটা হলো হাইড্রা। হাইড্রার যে বিষয়গুলো আমরা আজকে জানবো সেটা হলো হাইড্রার ক্লাসিফিকেশন, হাইড্রার বাহ্যিক গঠন, হাইড্রার এপিডার্মিস বা বহিত্বকের বহিত্বক ও এর কোষসমূহের অবস্থান, গঠন ও কাজ। তো হাইড্রা সম্পর্কে এখন আমরা জানবো। হাইড্রার আবিষ্কারক হলো বিজ্ঞানী আব্রাহাম ক্রেমলে। তার জন্ম মৃত্যু 1700 থেকে 1784 সাল। নামকরণ কেরোলাস লিনিয়াস। এবং হাইড্রা নামকরণ করার পিছনে গ্রিক একটা ড্রাগন যার নাম হলো হাইড্রা, সেই ড্রাগনের অনেকগুলো মাথা ছিল, বহু মাথাওয়ালা ড্রাগন যার নাম ছিল হাইড্রা। সেই গ্রিক বহু মাথাওয়ালা ড্রাগনের সাথে তুলনা করে এই প্রাণীটার নাম হাইড্রা রাখা হয়েছে। কারণ আমরা যখন দেখবো প্রাণীটা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হলো হাইড্রা, এটা মাতৃ হাইড্রা, আর এখানে আমরা মুকুল সৃষ্টির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অপত্য হাইড্রা। এইভাবে তার দেহে অনেকগুলো যখন মুকুল তৈরি হয়ে যাবে, তখন দেখা যাবে একটা হাইড্রা থেকে অনেকগুলো হাইড্রা তৈরি হচ্ছে, যা দেখে বহু মাথাওয়ালা ড্রাগনের মতো মনে হয়। এই থেকে নামকরণ করা হয়েছে হাইড্রা। তো হাইড্রার ক্লাসিফিকেশন, কিংডম, কিংডমের বাংলা হলো রাজ্য, অ্যানিমেলিয়া, ফাইলাম বা পর্ব নিডারিয়া, ক্লাস বা শ্রেণী হাইড্রোজোয়া, অর্ডার বা বর্গ হাইড্রয়েডা, ফ্যামিলি বা গোত্র হাইড্রিডি, জেনাস বা গণ হাইড্রা, স্পেসিস বা প্রজাতি হাইড্রা ভালগারিস। এটা অনেক সময় 2 মার্কের জন্য আসে। বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হলো 40টি। বাংলাদেশে প্রাপ্ত কয়েকটা প্রজাতির নাম দেওয়া হলো, যেমন হাইড্রা ভালগারিস। এই হাইড্রার বর্ণ হালকা হলুদ বাদামি এবং এর কোষিকা থাকবে 6 থেকে 10টি। কোষিকা মানে এই যে এরকম তার উপরের দিকে, দেহের উপরের দিকে এরকম চাবুকের মতো বা সুতার মতো কতগুলো গঠন, এগুলোকে বলা হয় কোষিকা। এখানে এই প্রাণীটা হলো হাইড্রা ভালগারিস। হাইড্রা অলিগিয়াকটিস, এটা হলো বাদামি বর্ণের এবং এদের কোষিকা থাকবে 6টি কোষিকা। হাইড্রা ভিরিডিসিমা, এর বর্ণ সবুজ বর্ণের, এদের কোষিকার সংখ্যা 4 থেকে 8টি। বাসস্থান ও স্বভাব,
হ্যাঁ, আসলে এরা কোথায় বাস করে এবং এদের খাদ্যের প্রকৃতিটা কেমন সেটা জানবো এখন। তো হাইড্রা হলো একটি একক মুক্তজীবী প্রাণী। এরা খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, ডোবা প্রভৃতি স্বাদু পানির জলাশয়ে নিমজ্জিত, মানে পানিতে নিমজ্জিত কোনো কঠিন বস্তু বা কোনো জলজ উদ্ভিদের পাতায় নিম্নতল অর্থাৎ স্পর্শিকা সহ যে তলটা, হ্যাঁ সেই তলটা হলো নিচের দিকে ঝুলে থাকবে। ক্ষুধার্ত অবস্থায় এরা দেহ এবং কোষিকাকে প্রসারিত করে পানিতে দুলতে থাকে। এদের খাদ্যের প্রকৃতি, এরা হলো মাংসাশী। ওরা শুধু বিভিন্ন ধরনের ছোট ছোট মাংসাশী প্রাণীকে ভক্ষণ করে। কোষিকার সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন সম্পন্ন করে। হ্যাঁ, তো এটা হলো সেই প্রাণীটা। তো এই প্রাণীর আমরা আরো দুটো বৈশিষ্ট্য বলতে পারি। সেই দুটো বৈশিষ্ট্য আসলে খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে এদের ভ্রূণীয় স্তর হলো আহ, দ্বি বা দ্বিভ্রূণ স্তরে, অর্থাৎ এদের যখন ভ্রূণ তৈরি হয় তখন ভ্রূণের দুইটা স্তর থাকে। বাইরের দিকের স্তরকে বলবো এক্টোডার্ম, আর ভেতরের দিকের স্তরকে বলবো এন্ডোডার্ম। এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে অকোষীয় একটা স্তর থাকে যার নাম হলো মেসোগ্লিয়া। যদি আমরা ছবিটা দেখি তাহলে আমরা এই ছবিটা এখানে বুঝতে পারবো। যেমন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো সেই ভ্রূণীয় স্তরের গঠন। হ্যাঁ, এটা হলো দেহ প্রাচীর, হাইড্রা দেহ প্রাচীরের জুম অংশ এখানে দেখানো হয়েছে। তো দেহ প্রাচীরের জুম অংশ যদি আমরা এরকম প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা বাইরের দিকে একটা লেয়ার দেখব, ভেতরের দিকে একটা লেয়ার দেখব। দুই লেয়ারের মাঝে আমরা একটা পাতলা লেয়ার দেখতে পাচ্ছি। তাহলে সেই পাতলা লেয়ারটা হলো সেই মেসোগ্লিয়া। আর বাইরের লেয়ারটা বলেছিলাম এক্টোডার্ম, যেটা পরবর্তীতে বড় হয়ে বা পরিণত হয়ে এপিডার্মিস গঠন করে। তাহলে এগুলো সেই এপিডার্মিস। আর মেসোগ্লিয়া, তারপরে আছে মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়া নিচে যে স্তর এটাকে আমরা বলবো এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। তাহলে আমরা বলেছিলাম যে এরা ভ্রূণীয় স্তরে, এরা দ্বিস্তরে থাকে। হ্যাঁ, অর্থাৎ দেহ প্রাচীরে দুইটা স্তর দ্বারা গঠিত, এক্টোডার্ম আর মেসোডার্ম। এক্টোডার্ম বড় হয়ে তৈরি করবে বা পরিণত হয়ে তৈরি করবে এপিডার্মিস। এন্ডোডার্ম বড় হয়ে তৈরি করবে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। তাহলে এটা আমাদের মনে থাকতে হবে। আর আরেকটা আমরা বলেছিলাম, আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম যে দুইটা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যে এদের দেহটা মূলত কোষ এবং টিস্যু দ্বারা গঠিত। এদের দেহে অনেকগুলো কোষ এবং অনেকগুলো কোষ মিলে তৈরি করে টিস্যু। এই জন্য এদের দেহকে আমরা বলবো টিস্যু মাত্রার প্রাণী। হ্যাঁ, বা কোষ ও টিস্যু মাত্রার প্রাণী। কারণ এদের টিস্যু কখনোই কোনো অঙ্গ তৈরি করবে না বা অঙ্গতন্ত্র তৈরি করবে না। ঠিক আছে, তাহলে এদের দেহটা কি দ্বারা গঠিত? কোষ এবং টিস্যু দ্বারা গঠিত। তো আমরা এদের বাহ্যিক গঠনে এখন যাব। তো এদের হলো আকার আকৃতিটা কেমন। হাইড্রার দেহ নরম, নলাকার এবং লম্বাটে। নরম, নলাকার, লম্বাটে। নরম, নলাকার, লম্বাটে মানে কি? যে আমরা ছবিতে হয়তো বুঝতে পারছি না নরম কিভাবে, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি দেহটা নলাকার এবং লম্বাটে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি নরম, লম্বাটে এবং নলাকার। দেহ অরীয় প্রতিসম। দেহ অরীয় প্রতিসম কথার অর্থ তোমরা বুঝো কেউ? অরীয় প্রতিসম কাকে বলে বা দ্বিপার্শ্বীয় প্রতিসম কাকে বলে এটা বুঝো? দ্বিপার্শ্বীয় প্রতিসম কাকে বলে? আচ্ছা, আমি আগে স্যার, একটা জীব বা উদ্ভিদকে যখন দুইটা সমান অংশে ভাগ করা যায় তখন তাকে বলে দ্বিপার্শ্বীয় হ্যাঁ, প্রতিসম। গুড হয়েছে, কিন্তু আবার হইলো কয়বার সমান অংশে ভাগ করা যাবে? দুইবার ওই দ্বিপার্শ্বীয়, আর অরি হইলো না না না, অসংখ্য। আমি বলছি যে দ্বিপার্শ্বীয় প্রতিসমতে দেহকে কয়বার সমান দুই অংশে ভাগ করা যাবে? স্যার, একবার স্যার। একবার। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। যেমন আমি তোমাদের সামনে বসে আছি, তাহলে আমার যদি এটা এই বরাবর অক্ষ কিন্তু আমার লম্বলম্বী অক্ষ বা অনুদৈর্ঘ্য অক্ষ। তাহলে এইভাবে যদি আমাকে কাটা হয়, হ্যাঁ দেহের মাঝখান বরাবর যদি কাটা হয়, তাহলে আমাদের ডান অংশ এবং বাম অংশ দুটো আলাদা হয়ে যাবে এবং বাহ্যিকভাবে ডান এবং বাম দুটো সমান মনে হবে। তাহলে আমাদের দেহটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমাকে যদি এইভাবে কাটা হইতো, হ্যাঁ তাহলে কিন্তু মাথা সহ দেহের ঊর্ধ্বাংশ এবং পা সহ দেহের নিম্নাংশ দুটো আলাদা হইতো। সেক্ষেত্রে কিন্তু দেহের দুইটা ভাগ সমান হইতো না, একদিকে মাথা থাকতো আর দিকে পা থাকতো। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে কাটলে আমাদের দেহের সমান দুইটা অংশে ভাগ করতে পারছি শুধু একবার। এখন আমি এই যে আমার হাতটা সবাই দেখতে পাচ্ছ, এখন আমার হাতটাই মনে করো এটা একটা হাইড্রা। হ্যাঁ, ধরে নাও এগুলো হলো আঙ্গুল, আঙ্গুলগুলো কোষিকার সাথে তুলনা করো, আঙ্গুলগুলো হলো কোষিকা।
তাহলে কয়টা আঙ্গুল আছে আমার? 5টা আঙ্গুল আছে 5টা। তাহলে এটা ধরে নাও হাইপোস্টোমের অংশ, আর এটা হলো দেহকাণ্ড, আর এটা ধরে নাও পাদচারী। মনে করে এইভাবে আহ এটা, তাহলে আমরা হাইড্রার সাথে তুলনা করলাম আমাদের হাতটাকে। তাহলে হাতটা কিন্তু একটা নলাকার। তাহলে হাতটা যদি আমরা এইভাবে কাটি, হ্যাঁ এইভাবে যদি আমরা কাটি এখন হাতকে, হ্যাঁ এই অক্ষ বরাবর, তাহলে কিন্তু হাতের দুইটা সমান অংশ আমরা পেয়ে যাব। হ্যাঁ দেহের এটা মনে করো হাইড্রার সাথে যেহেতু তুলনা করছি, তাহলে এটা হলো দেহের অর্ধাংশ, আর উপরে কোশিকা আড়াই ভাগ একদিকে, আড়াই ভাগ একদিকে। আবার মনে করো এইভাবে যদি আমরা কাটি, এইভাবেও কিন্তু আমরা সমান দুই অংশে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এইরকম যদি দেহটা যদি নলাকার হয়, হ্যাঁ এবং এই নলাকার দেহকে আমরা কি করব, যে লম্বলম্বী অক্ষ বরাবর আমরা একের অধিকবার সমান দুই অংশে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে লম্বলম্বী অক্ষ বরাবর আমরা প্রাণীটাকে একের অধিকবার সমান দুই অংশে ভাগ করতে পারবো। এখানে কিন্তু শুক্রাশয়, ডিম্বাশয় এবং পরিণত মুকুল আছে। অনেকের মনে হতে পারে স্যার এগুলো তো সমান দুই ভাগে একবারই ভাগ হবে। আসলে এগুলো হাইড্রার দেহে সবসময় থাকে না। যেমন পরিণত মুকুল হাইড্রার গ্রীষ্মকালে তৈরি হয়, যখন প্রজনন হয় অযৌন প্রজনন, আর যখন যৌন প্রজনন হয় তখন শুক্রাশয় বা ডিম্বাশয় সৃষ্টি হয়। কাজেই পরিণত মুকুল, শুক্রাশয়, ডিম্বাশয় সবসময় থাকবে না। তাহলে এই তিনটাকে বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এটা হলো একটা নলাকার দেহ, এবং এই নলাকার দেহের উপরের দিকে আছে 9টা কোশিকা। হ্যাঁ, তাহলে আমরা দেহকে যদি এভাবে কাটি, তাহলে আমরা দেখতে পাবো দেহের দুইটা অর্ধাংশ, এবং প্রতি অর্ধাংশে 4.5টে কোশিকা থাকবে। আবার যদি আমরা এইভাবে কাটি দেহটাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব দেহের অর্ধাংশ এবং প্রতি অর্ধাংশে 4.5টা করে কোশিকা থাকবে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? অডিও প্রদর্শন জিনিসটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আসবো এদের দৈর্ঘ্য 10 থেকে 30 মিলিমিটার। 10 থেকে 30 মিলিমিটার মানে 1 থেকে 3 সেন্টিমিটার, এবং এদের প্রস্থ 1 মিলিমিটার। হাইড্রার মৌখিক তল খোলা এবং বিমৌখিক তল বদ্ধ। মৌখিক তল মানে ইংলিশে বলবো ওরাল, আর বিমৌখিক বা পরাঙ্মুখ তল মানে অ্যাবোরাল। আচ্ছা, এবার এটা আমি বুঝাই। তাহলে এটা হলো হাইড্রার মুখ্য ছিদ্র। তাহলে হাইড্রার মুখ যে প্রান্তে থাকবে সেটাকে আমরা বলবো ওরাল, আর যে প্রান্তে হাইড্রা কোনো বস্তুর সাথে লেগে থাকবে অর্থাৎ পাদচাকতি, এই পাদচাকতির প্রান্তটা হবে বিমৌখিক বা অ্যাবোরাল। তাহলে ইংলিশে হবে ওরাল অ্যাবোরাল, আর বাংলায় হবে মৌখিক বিমৌখিক। ঠিক আছে, তাহলে এরা যখন চলন সম্পন্ন করবে তখন চলনটাও ঠিক এইভাবেই হবে। মৌখিক প্রান্তকে চলন তল স্পর্শ করবে, দেন বিমৌখিক তল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে এরা চলন সম্পন্ন করে। দেন এবার আমরা আসবো যে বর্ণ। প্রজাতি ভেদে হাইড্রার বর্ণ, এটা হাইড্রা ও হয়ে গেছে, এটা আসলে র হবে, কারণ অনেক সময় বাংলা টাইপ করলে ও হয়ে যায় রটা। তো হাইড্রার বর্ণ বিভিন্ন ধরনের হয়। বাহ্যিক গঠন, হাইড্রার দেহকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি: হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি, পদতল। আমরা এখানে দেখতে পাবো এই সব নিচের অংশ যেটা দেখো সেটা হলো পাদচাকতি। হ্যাঁ, সবচেয়ে নিচের অংশ, তাহলে দেহের সবচেয়ে নিচের অংশ পাদচাকতি। স্যার আমার নেক্সট সমস্যা ছিল স্যার, এই জন্য লিভ নিয়েছিলাম। তাহলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমারও সমস্যা হয়েছিল, এখন ক্লাস করো। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে দেহের নিম্নাংশকে বলছি আমরা পাদচাকতি, এটা দেহের একটা অংশ, এবং দেহের উপরের অংশ হলো হাইপোস্টোম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোশিকা এবং মুখছিদ্র আছে। তাহলে হাইপোস্টোম থেকে শুরু করে, হাইপোস্টোমের নিচ থেকে শুরু করে পাদচাকতির উপর পর্যন্ত অংশটাই হবে দেহকাণ্ড। হ্যাঁ, দেহকাণ্ডের মধ্যে শুক্রাশয়, ডিম্বাশয় আর পরিণত মুকুল অবস্থান করে। তাহলে আমরা দেহের 3টা অংশ পেয়ে গেছি: হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। হ্যাঁ, এখানে লেবেলিং এ হয়তো আমরা দেখতে পাচ্ছি শুধু পাদচাকতি আর হাইপোস্টোম, দেহকাণ্ড এখানে লেবেলিংটা লেখা হয় নাই। তাহলে দেহকাণ্ডের অবস্থানটা হবে হাইপোস্টোমের নিচ থেকে শুরু করব, এবং পাদচাকতির অগ্রভাগ পর্যন্ত অংশটা হলো দেহকাণ্ড। তা আমরা এখন আসি হাইপোস্টোম। হাইড্রা দেহের মৌখিক তলে বিদ্যমান মোচাকৃতির ছোট সংকোচন প্রসারণক্ষম অংশ। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হলো হাইড্রার মৌখিক প্রান্ত বা মৌখিক তল। হাইড্রার মৌখিক তলে, হ্যাঁ, আমরা বলবো যে ছোট মোচাকৃতির সংকোচন প্রসারণক্ষম যে অংশটা সেটা হলো হাইপোস্টোম। এবং হাইপোস্টোমের মধ্যভাগ, এটা হলো হাইপোস্টোমের মধ্যভাগের চূড়ায়
আমরা দেখতে পাচ্ছি মুখছিদ্র। হাইপোস্টোমের চূড়ায় আমরা মুখছিদ্র দেখতে পাচ্ছি। তাহলে মুখছিদ্রটা খোলা থাকবে, এই জন্য আমরা তখন বলেছিলাম যে মৌখিক প্রান্ত খোলা। তাহলে মুখছিদ্রটা যেহেতু মুখ, এই জন্য এটা ছিদ্র আছে, এই জন্য এই প্রান্তটা হবে খোলা। হাইপোস্টোমের গোড়ার চারদিকে হ্যাঁ আমরা দেখব কতগুলো কোষিকা বিন্যস্ত আছে। এখানে কয়টা কোষিকা আছে? 1 2 3, মোট 9টা কোষিকা আছে। আমরা কয়টা বলেছিলাম? 6 থেকে 10টা। তাহলে আঁকানোর সময় যদি তোমরা সর্বনিম্ন 6টাও দাও, তাও তোমাদের ছবি আঁকানো ঠিক হবে। যেমন নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা মুকুল, সেখানে কিন্তু কোষিকার সংখ্যা 6টাই আছে। কাজেই কোষিকার সংখ্যা 6 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কোষিকাগুলো কেমন দেখতে? কোষিকাগুলো হলো যে ভেতরের দিকে ফাঁপা থাকবে, তারপরে এগুলো সংকোচন প্রসারণক্ষম, এবং এগুলো দেখতে কার মতো? লম্বা সুতার মতো দেখতে। এগুলোকে ইংলিশে বলা হবে টেন্টাকল, আর বাংলায় বলা হবে কোষিকা। কোষিকার বহিঃপ্রাচীরে আমরা দেখব কতগুলো ফোলা ফোলা অংশ আছে। এই যে ফোলা ফোলা অংশ, এই ফোলা ফোলা অংশগুলোর নাম নেমাটোসিস ব্যাটারি। এই নেমাটোসিস ব্যাটারির মধ্যে 4 ধরনের নেমাটোসিস দেখা যায়। হাইড্রার দেহে মোট 4 ধরনের নেমাটোসিস্ট আছে। তাহলে নেমাটোসিস ব্যাটারির মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট বিদ্যমান থাকে। তাহলে আমরা হাইপোস্টোম শেষ করলাম। হাইপোস্টোমের কাজটা কি? যেহেতু সেখানে মুখছিদ্র আছে, এই জন্য মুখছিদ্র খাদ্য গলাধঃকরণ করবে, আর কোষিকা ও নেমাটোসিস্টের সাহায্যে শিকার ধরা ও চলনে অংশগ্রহণ করে। এই হলো তাহলে হাইপোস্টোমের গঠন কাজ। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। বলছি নেমাটোসিস কি স্বাধীন? নেমাটোসিস্ট আমি হ্যাঁ, বলছি কি নেমাটোসিস কি স্বাধীনভাবে চলতে, মানে স্বাধীন ওটা? না ওটা তো দেহের মানে মধ্যেই আছে। হাইড্রা দেহের মধ্যে। হাইড্রা যদি মারা যায়, নেমাটোসিস্টটা মারা যাবে, ও স্বাধীন না। তাহলে স্যার নেমাটোসিস কিসের উপর নির্ভর করে স্যার? নেমাটোসিস্ট কিসের উপর নির্ভর করে? নেমাটোসিস্ট একটা কোষের মধ্যে থাকবে। হাইড্রার যে বহিঃত্বকীয় কোষ আছে, সেই কোষটার নাম হলো নিডোসাইট। সেই নিডোসাইট কোষের মধ্যে এই অংশটা থাকবে। এটা একটা থলির মতো গঠন বিশেষ। নেমাটোসিস্ট হলো একটা ক্যাপসুল বা একটা থলির মতো গঠন বিশেষ, যে কোষে থাকবে সেই কোষটার নাম নিডোসাইট। আমরা ওটার বর্ণনা পরবর্তীতে জানবো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো। আচ্ছা স্যার, আচ্ছা, এখানে নেমাটোসিস বুঝলাম তো। হ্যাঁ তো যাই হোক, একটু এই যে চাম থাকা ভালো বা একটু জানার আকাঙ্ক্ষা থাকা ভালো। আমার ভালো লাগছে যে তোমরা জানতে চাচ্ছ। তো যাই হোক, এখন হলো এখানে একটু খেয়াল করো যে হাইপোস্টোমে এখানে আমরা দেখতে পাচ্ছি কোষিকা, কিন্তু তোমরা যখন গাজী আজমল স্যারের বই পড়বা, তখন ওখানে দেখবা যে দেহকাণ্ডে সেখানে কোষিকার কথা লেখা আছে। কেউ যদি বই খুলে থাকো তাহলে হয়তো অলরেডি দেখেছো। তো ওটা সম্ভবত স্যার হয়তো ভুল ভুল ইনফরমেশন দিয়েছেন। এটা হবে আসলে হাইপোস্টোম। অন্যান্য সব বই হাইপোস্টোমে দেওয়া আছে। তাহলে কোষিকার অবস্থান কোথায়? হাইপোস্টোমে, দেহকাণ্ডে নয়। এবার আসবো আমরা দেহকাণ্ড। আমরা তোমাদের অবস্থানটা আগে দেখিয়েছিলাম যে হাইপোস্টোমের নিচ থেকে শুরু করে দেহের পশ্চাৎ প্রান্তে অবস্থিত পাদচাকতির উপর পর্যন্ত অংশকে আমরা বলেছিলাম দেহকাণ্ড। এই যে দেহকাণ্ড, হাইপোস্টোমের নিচ থেকে শুরু এবং পাদচাকতির উপর পর্যন্ত অংশ, এটা গোটাই হলো দেহকাণ্ড। তাহলে দেহকাণ্ডের মাঝখানটা কিন্তু স্ফীত। আচ্ছা, দেহকাণ্ডের আমরা নিচের অর্ধাংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহিত্বকের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এরকম মুকুল তৈরি করে। মুকুলটা হলো তাদের অযৌন প্রজনন। তাহলে হাইড্রার অযৌন প্রজননের নাম কি? মুকুল। তাহলে গ্রীষ্মকালে যখন পরিবেশে অনেক খাদ্য থাকে, সেটা হলো তাদের অনুকূল পরিবেশ। গ্রীষ্মকালের অনুকূল পরিবেশে হাইড্রার দেহকাণ্ডের নিচের অর্ধাংশ হতে ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এরকম মুকুল তৈরি করে। এই মুকুলের মাধ্যমে এরা অযৌন জনন সম্পন্ন করে। আবার যখন গ্রীষ্মকাল হয়, শীতকাল হয়, আবার যখন শীতকাল হয় তখন পরিবেশে খাদ্য থাকে না। তাহলে খাদ্যের অভাবে হলো প্রতিকূল পরিবেশ। সেই হেমন্তকাল বা শীতকালে তখন প্রতিকূল পরিবেশে হাইড্রার দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণ আকৃতির শুক্রাশয় গঠন করে, এবং হাইড্রার দেহকাণ্ডের নিম্নাংশে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে এক বা দুইটি গোলাকার ডিম্বাশয় গঠন করে। এটা হলো শীতকাল ও হেমন্তকাল। তাহলে আমরা এখানে বলেছিলাম যে গ্রীষ্মকালে পরিবেশে পর্যাপ্ত খাদ্যের উপস্থিতিতে, অর্থাৎ অনুকূল পরিবেশে, দেহকাণ্ডের গোড়ার দিকে মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়।
আবার প্রজনন ঋতুতে অর্থাৎ হেমন্তকাল ও শীতকালে প্রতিকূল পরিবেশে হাইড্রা দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং দেহকাণ্ডের নিচের অর্ধাংশে এক বা দুইটি গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়। সাকিব, হাত তুলেছো, কিছু বলবা? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্রাশয়, ডিম্বাশয়, পরিণত মুকুল, এরা সবসময় থাকবে না, কোনটা গ্রীষ্মকালে কোনটা শীতকালে। এবং এগুলো কে তৈরি করবে? বহিত্বকের একটা বিশেষ কোষ যার নাম ইন্টারস্টিশিয়াল কোষ। কাজ, দেহকাণ্ডের কাজটা কি? চলনের সময় দেহকে সংকুচিত আর প্রসারিত করে, আর শীতকালে তৈরি করবে জননাঙ্গ এবং গ্রীষ্মকালে তৈরি করবে মুকুল। পদতল, এবার আসবো আমরা পদতল। তাহলে হাইড্রার দ্বিমৌখিক তলে আমরা দেখব চাকতির মতো বা থালার মতো যে গঠন, তার নামই হলো পদতল বা পাদচাকতি। পাদচাকতির কাজটা কি? এরা পাদচাকতিতে গ্রন্থিকোষ থাকে, তো গ্রন্থিকোষ এক ধরনের আঠালো পদার্থ ক্ষরণ করে। এই আঠালো পদার্থ ক্ষরণের মাধ্যমে পানিতে গ্যাসীয় বুদবুদ তৈরি করে, আর এই বুদবুদের সাহায্যে হাইড্রা পানিতে ভেসে থাকতে পারে। আবার গ্রন্থিকোষ নিঃসৃত পিচ্ছিল রস অ্যামিবয়েড চলনে সাহায্য করে, পদতলের সাহায্যে কোনো তলের সাথে লেগে থাকে। অ্যামিবয়েড চলন তোমরা কি বুঝেছো? অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি যে পুকুর পাড়ে যদি অনেক সময় পিচ্ছিল হয়ে যায়, তখন আমরা দেখি সেই পিচ্ছিল তলে আমরা জাস্ট দাঁড়িয়ে থাকি এবং স্লিপের মাধ্যমে আমরা তখন দেখবো যে পুকুরের মধ্যে আমরা পড়ে গেছি। তাহলে এরকম অ্যামিবা কি, সরি, হাইড্রা কি করে, যে তার পদতলে যেহেতু গ্রন্থিকোষ আছে, সে চলনতলকে পিচ্ছিল করে ফেলে। সেই পিচ্ছিল তলে হাইড্রা পিচ্ছিল মসৃণ তলে হাইড্রা অ্যামিবয়েড চলন সম্পন্ন করবে। পদতলের সাহায্যে হাইড্রা কোন তলের সাথে লেগে থাকতে পারে। তাহলে এই ছিল হাইড্রার দেহের বাহ্যিক গঠন। এবার আমরা যাব হাইড্রার বহিত্বকের কোষ এবং এর কোষসমূহ। তাহলে হাইড্রার বহিত্বকে মোট 7 ধরনের কোষ থাকবে। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোব্লাস্ট কোষ। আচ্ছা, এই ফাঁকে তোমাদের একটা কথা বলে নিই, যে যেহেতু আজকে নেটে প্রবলেম হলো, প্রায় 10 মিনিট মতো আমাদের সময় নষ্ট হয়েছে, তো আমরা আবার জয়েন করব। শেষ হয়ে গেলে, টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করব। ঠিক আছে, সবাই শুনতে পেয়েছো? জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। স্যার কোন বইটা কিনবো স্যার? প্রাণী বিজ্ঞান ও উদ্ভিদ যারা বিজ্ঞানের জন্য। বই কিনেছো তারা তো অনেকে গাজী আজমল বা অনেকে আব্দুল আলিম কিনেছো। যারা কিনো নাই তারা প্রথম যে আব্দুল আলিম স্যারের বইটা আছে, ওই বইটা আমি কিনতে বলছি। ওকে, আব্দুল আলিম, এখানে লেখা আছে, স্লাইডে প্রথমে লেখা আছে 1 নম্বর বইটা, এই যে আব্দুল প্রাণী আর আলিম। উদ্ভিদ দুইটার জন্যই স্যার। না, উদ্ভিদের জন্য তো আবুল হোসেন, মানে জীববিজ্ঞান প্রথম পত্র হলো আবুল হোসেন, আর দ্বিতীয় পত্র যারা কিনো নাই তারা আব্দুল আলিমের বইটা কিনো। আর যারা স্যার কিনেছে, যারা কিনছে স্যার আমরা তো গাজী আজমল স্যারের না, বইটা গাজী কিনছি। আজমল তো আমি খারাপ বলছি না, কিন্তু আমি বলছি যে গাজী আজমলের বইয়ে হয়তো ভাষাটা একটু কঠিন, কিন্তু আব্দুল আলিম স্যারের বইয়ে ভাষাটা একটু প্রাঞ্জল, মানে সহজ ভাষায় লেখা আছে। এই, তাহলে আমরা এখন আসবো হাইড্রার বহিত্বক এবং বহিত্বকের যে কোষগুলো আছে, এই কোষগুলোর নাম, গঠন, অবস্থান, কাজ। 7 ধরনের কোষ আছে হাইড্রার বহিত্বকে: পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোব্লাস্ট কোষ। তো হাইড্রার বহিত্বকীয় কোষের আংশিক প্রস্থচ্ছেদ আমরা এখানে দেখতে পাচ্ছি। হাইড্রার দেহপ্রাচীরের যদি আমরা প্রস্থচ্ছেদ নিই, আমরা যে একটু আগে দেখিয়েছিলাম একটা ছবি, এই যে এটা হলো, আমরা একটা ছবি দেখেছিলাম, এটা হলো হাইড্রার দেহপ্রাচীর, এবং দেহপ্রাচীরের প্রস্থচ্ছেদ নেওয়ার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরে হলো বহিত্বক, মাঝে হলো মেসোগ্লিয়া, আর ভেতরে হলো অন্তঃত্বক। তাহলে আমরা এখন বহিত্বকে আছি। তাহলে বহিত্বকের কোন কোন কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি? আমরা এখানে বড় যে কোষটা দেখতে পাচ্ছি এটা হলো পেশি আবরণী কোষ। 1 2 3 4 5টা পেশি আবরণী কোষ আছে। 2 পেশি আবরণী কোষের মাঝখানের গ্যাপে আমরা দেখতে পাবো সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিডোসাইট কোষ অবস্থান করে। তাহলে পেশি আবরণী কোষের ফাঁকগুলোতে 3 ধরনের কোষ দেখা যায়: ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, আর নিডোসাইট কোষ। মেসোগ্লিয়া বরাবর প্রান্তে আমরা দেখব স্নায়ু কোষ আছে। তাহলে মোট 5 ধরনের কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা পড়তেছি 7 ধরনের কোষ। বাকি 2 ধরনের কোষ আমরা
আলাদাভাবে বলবো। তাহলে আমরা এখন 1 নম্বরে যাই। 1 নম্বরটা হলো পেশি আবরণী কোষ অবস্থান কোথায়? বহিত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে। হাইড্রার বহিত্বকের সমগ্র অংশ জুড়ে পেশি আবরণী কোষ অবস্থান করে। তাহলে আমরা এখন পেশি আবরণী কোষের গঠনটা জানবো। সবাই একটু মনোযোগ সহকারে শোনো। পেশি আবরণী কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি এর বাইরের প্রান্ত চওড়া, আর বাইরের প্রান্তটা বাইরের দিকে আছে, আর ভিতরের সরু প্রান্তটা মেসোগ্লিয়া বরাবর প্রান্তে অবস্থান করে। হ্যাঁ, এটা হবে সরু। তাহলে বাইরের প্রান্ত চওড়া, ভিতরের প্রান্ত সরু। চওড়া প্রান্তে কি কি আছে? সুস্পষ্ট নিউক্লিয়াস, কালোটা হলো নিউক্লিয়াস, আর বড় যে অংশ আমরা ঘিয়া টাইপের যে অংশ সেগুলো হলো কোষ গহ্বর। তাহলে চওড়া প্রান্তে কোষ গহ্বর, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে। চওড়া প্রান্তের প্রান্তীয় সীমানায় আমরা দেখতে পাচ্ছি কতগুলো মিউকাস বস্তু। প্রতিটি পেশি আবরণী কোষের এই মিউকাস বস্তুগুলো খরিত হয়ে বাইরে বহিত্বকের বাইরের দিকে একটা অবিচ্ছিন্ন আবরণ কিউটিক্যাল গঠন করে। এই যে কিউটিক্যাল, তাহলে কিউটিক্যাল কার ক্ষরণ? কিউটিক্যাল হলো মিউকাস বস্তু খরিত হয়ে এই কিউটিক্যাল বা অবিচ্ছিন্ন আবরণ তৈরি করে। তাহলে এই ছিল হলো পেশি আবরণী কোষের বাইরের প্রান্তের গঠন। এবার আসবো ভিতরের প্রান্ত। তাহলে পেশি আবরণী কোষের ভিতরের প্রান্ত একটু আগে বলেছি সরু। তাহলে সরু প্রান্তে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি পেশি প্রবর্ধন। এই যে সুতার মতো একটা প্রবর্ধন আমরা এখানে দেখতে পাচ্ছি, বাম দিকে একটা, ডান দিকে একটা আছে। এই পেশি প্রবর্ধন গুলো হলো সংকোচন প্রসারণক্ষম এবং এরা মায়োনিম নামক এক বিশেষ তন্তু দ্বারা এই প্রবর্ধন গুলো গঠিত। তাহলে আমরা যে বর্ণগুলো বললাম সেগুলো এখানে দেওয়া আছে। বহির্মুখী চওড়া ও অন্তর্মুখী সরু প্রান্ত বিশিষ্ট এই কোষগুলো দেখতে কোণাকার। কোষগুলোর বাইরের প্রান্ত চওড়া, গহ্বরযুক্ত, সাইটোপ্লাজমে পূর্ণ মিউকাস বস্তুযুক্ত এবং প্রতিটি পেশি আবরণী কোষের মিউকাস বস্তু পরস্পর মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন আবরণ বা কিউটিক্যাল গঠন করে। ভেতরের সরু প্রান্তের শেষে মায়োনিম তন্তু নির্মিত দুটি পেশি প্রবর্ধন দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। কোষিকায় পেশি আবরণী কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিউরোব্লাস্ট ধারণ করে। এদেরকে পেশি আবরণী কোষ বলার পিছনে কারণটা কি? যেহেতু এরা হাইড্রার বহিত্বক বা বহিরাবরণ গঠন করছে, এই জন্য আবরণী কোষ, এবং এর মধ্যে যেহেতু পেশি প্রবর্ধন আছে, এরা পেশির মতো কাজ করে বলে এদেরকে আমরা পেশি কোষ বলবো। এই জন্য একসাথে আমরা বলবো পেশি আবরণী কোষ। তাহলে এদের গঠন কি আমরা ক্লিয়ার হলাম? পেশি আবরণী কোষের গঠন। জি স্যার। এরপরে আসবো আমরা কাজ। তাহলে একটা কাজ আবরণী কোষের মতো দেহের আবরণ সৃষ্টি করে, দেহকে রক্ষা করে। প্রবর্ধন যেহেতু আছে, এরা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করবে। আমরা মিউকাস বস্তু বা দানা দেখেছিলাম, এগুলো কি করেছে যে এরা কিউটিক্যাল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে, এবং আমরা বলেছি একাধিক নিউরোসিস্ট বহন করে। নিউরোসিস্ট আসলে ওই নিউরোসাইট, আমরা এখানে দেখলাম নিউরোসাইট। এই নিউরোসাইটের মধ্যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গঠন, এটাই হলো সেই নিউরোসিস্ট। তাহলে নিউরোসাইটের মধ্যে নিউরোসিস্ট নামক ফলে থাকবে। এবার আসছি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান কোথায়? দুই পেশি আবরণী কোষের যে সরু প্রান্ত আছে, সরু প্রান্তের মাঝে যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানে গুচ্ছাকারে ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে। ঠিক আছে? তাহলে গুচ্ছাকারে এবং মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এদেরকে হাইড্রার দেহের সংরক্ষিত কোষ বলা হয়। সংরক্ষিত কোষ বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে। গঠন এগুলো গোলাকার, 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাময় এবং কোষগুলোতে রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করতে পারে। প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষ গঠন করে। পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে। তো এই কোষগুলো দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে। এই ধরনের যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারার ক্ষমতাকে আমরা বলবো পুনরুৎপত্তি ক্ষমতা, বা আমরা এখানে আরেকটা নাম বলতে পারি টটিপটেন্ট। কি বলবো? টটিপটেন্ট। তাহলে ইংলিশ টার্মটার নাম হলো টটি, TOTIPOTENT, টটিপটেন্ট সেল। তাহলে হাইড্রার কোন কোষকে টটিপটেন্ট সেল বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষকে, কারণ এরা দেহের প্রয়োজনে যে কোনো ধরনের কোষ তৈরি করতে পারে। এরপরে আসবো আমরা স্নায়ু কোষ।
তাহলে স্নায়ুকোষের অবস্থান কোথায় আমরা একটু আগে বলেছি, মেসোগ্লিয়া বরাবর অংশে। স্নায়ুকোষের গঠনটা কেমন? স্নায়ুকোষ অনিয়ত আকারের, এদের একটি মাত্র কোষ দেহ থাকে এবং কোষ দেহের দুই প্রান্তে এক বা একাধিক স্নায়ুতন্তু থাকে, এগুলো হলো সেই স্নায়ুতন্তু। এবং পাশাপাশি দুইটি স্নায়ুকোষের স্নায়ুতন্তু মিলিত হয়ে এরকম ক্রস কানেকশন হয়, যার নাম হলো জালক। তাহলে পাশাপাশি দুইটি স্নায়ুকোষের স্নায়ুতন্তু মিলে স্নায়ু জালক গঠন করে। স্নায়ুকোষের কাজ কি? স্নায়ুকোষের কাজটা হলো যে সংবেদী কোষ থেকে এক ধরনের উদ্দীপনা স্নায়ুকোষ গঠন করে এবং সেই স্নায়ুকোষ সেই উদ্দীপনাকে সারা দেহে ছড়িয়ে দেয়। তাহলে এই হচ্ছিল স্নায়ুকোষের কাজ, সংবেদী কোষের সংবেদিত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করা। তাহলে আমরা 3টা কোষের গঠন ও কাজ অবস্থান শিখলাম। আমরা আরো 4টা কোষের অবস্থান গঠন ও কাজ শিখবো, এই জন্য আমাদের পুনরায় জয়েন হতে হবে। তো সবাই পুনরায় জয়েন হও। সবাই জয়েন হবে কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি 27 জন আছো, অন্তত এই 27 জন জয়েন হবাই। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর কোর্স পর্যন্ত শেষ করেছি, এখন আমরা যাব 4 নম্বরে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যেমন পেশি আবরণী কোষ সিঙ্গেল একটা কোষের ছবি দেওয়া আছে, ইন্টারস্টিশিয়াল কোষের ছবি দেওয়া আছে, সংবেদী কোষের ছবি দেওয়া আছে, স্নায়ু কোষের ছবি দেওয়া আছে, গ্রন্থি কোষের ছবি দেওয়া আছে। তো আমাদের এখানে যে 5টা, মানে এখানে মোট কয়টা আছে, 1 2 3 4 5টা, 5টার মধ্যে শুধু গ্রন্থি কোষটা আমরা দেখেছিলাম না, তো গ্রন্থি কোষটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসবো আমরা সংবেদী কোষ। সংবেদী কোষের অবস্থানটা কোথায় ছিল? আমরা যদি ছবিতে যাই তাহলে এখানে একটু খেয়াল করো, সংবেদী কোষের অবস্থান কোথায়? দুই পেশি আবরণী কোষের মাঝখানে যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানে আমরা সংবেদী কোষের অবস্থানটা দেখতে পাচ্ছি। এবং সংবেদী কোষগুলো গঠনটা কেমন? সংবেদী কোষের গঠনটা হলো সরু লম্বাটে, এবং সংবেদী কোষের মুক্ত প্রান্তে আমরা এখানে দেখতে পাবো একটা সংবেদী রোম আছে। এবং সংবেদী কোষের যে প্রান্তটা মেসোগ্লিয়ায় আছে, সেই প্রান্তে আমরা দেখব ক্ষুদ্র গুটিকাময় তন্তু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষুদ্র গুটিকাময় তন্তু। আর এদের অবস্থানটা আমরা আগেই বলেছিলাম যে এদের অবস্থানটা হলো দুই পেশি আবরণী কোষের মাঝখানে এবং মেসোগ্লিয়ার সমকোণে অবস্থান করে। আমরা আবার স্লাইডে যাই। অবস্থান কি বলেছিলাম? এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টোম ও পদতলে চারদিকে বেশি দেখা যায়। গঠন: প্রতিটি কোষ লম্বা ও সরু, এর মুক্ত প্রান্তে সূক্ষ্ম সংবেদী রোম বের হয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় সূক্ষ্মতন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। কাজ: পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি সংগ্রহ করে স্নায়ুকোষে পাঠানো। এরপর আমরা আসবো গ্রন্থিকোষ। তো গ্রন্থিকোষ আমরা তো একটা ছবি দেখলাম এখানে, এটা হলো সেই গ্রন্থিকোষ। এই কোষগুলোর অবস্থান কোথায়? মুখছিদ্রের চারিদিকে এবং পদতলে অবস্থিত। গঠন: প্রত্যেক পদতলের কেন্দ্র থেকে অরীয়ভাবে বিন্যস্ত থাকে। কাজ: মিউকাস ক্ষরণ করে দেহকে কোন বস্তুর সাথে সংযুক্ত রাখে। পানিতে গ্রন্থিকোষ নিঃসৃত রস ত্যাগ করার মাধ্যমে গ্যাসীয় বুদবুদ তৈরি করে, সেই বুদবুদের সাহায্যে দেহকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। চলন তলে আঠালো রস ক্ষরণ করে, যার ফলে মসৃণ চলন তলে ক্ষণপথ সৃষ্টি করে চলনে অংশ নেয়, যে চলনকে আমরা বলেছিলাম অ্যামিবয়েড চলন। মুখছিদ্রের গ্রন্থিকোষের নিঃসরণে খাদ্য গলাধকরণে সাহায্য করে। এরপরে আমরা আসবো জনন কোষ। এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। আমরা এই ছবিটা দেখাইছিলাম, এই যে এখানে আমরা দেখাইছিলাম যে হাইড্রার যে জননাঙ্গ, এই জননাঙ্গ গুলো কোন ঋতুতে তৈরি হয়? কে বলতে পারবে? হাইড্রার জননাঙ্গ কোন ঋতুতে তৈরি হয়? স্যার গ্রীষ্ম। ভুল বললা, উল্টা বলে দিয়েছো। স্যার গ্রীষ্মকাল, শীতকালে স্যার। হ্যাঁ স্যার, হেমন্তকাল আর গ্রীষ্মকালে হলো শীতকাল। মুকুল থেকে ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, হেমন্ত ও শীতকালে হাইড্রার বহিত্বকের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, হ্যাঁ, যেহেতু শীতকাল হলো প্রতিকূল পরিবেশ, খাদ্যের অভাব, এই সময় তখন যৌনজননে অংশগ্রহণ করে। তো এই সময় কি হয়? হাইড্রার বহিত্বকের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে দেহকাণ্ডের উপরের অংশে শুক্রাশয় গঠন করে এবং দেহকাণ্ডের নিম্ন অংশে ডিম্বাশয় গঠন করে।
শুক্রাশয় থেকে তৈরি হয় অসংখ্য শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে তৈরি হয় ডিম্বাণু। ডিম্বাণু সংখ্যায় একটা, আর শুক্রাশয় থেকে নির্গত শুক্রাণু অনেক। তাহলে আমরা এখানে আসছি জনন কোষ দুই ধরনের, শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচলনক্ষম লেজ দ্বারা গঠিত। তাহলে হাইড্রা শুক্রাণুর তিনটি অংশ, মস্তক, মধ্যখণ্ড এবং লেজ। আর পরিণত ডিম্বাণুটি হলো বড় গোলাকার এবং যখন ডিম্বাণু তৈরি হবে এর সাথে তিনটি পোলার বডি যুক্ত থাকবে। যৌন জননে অংশগ্রহণ করে জাইগোট গঠন করা। পোলার বডির কাজটা আমরা যখন প্রজনন করব তখন আমরা জেনে নিব। এখন আমরা আসবো 7 নম্বর কোষ, যার নাম হলো নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট। তা আমরা যখন মনে করা হয় তোমাদের পরীক্ষায় যখন হাইড্রার 7 ধরনের বহিঃত্বকীয় কোষের অবস্থান, গঠন এবং কাজ পরীক্ষায় লিখতে বলবে, তখন তোমরা কিভাবে লিখবা? আমি যে 6টা কোষের অবস্থান, গঠন, কাজ করালাম, এই 6টা কোষ ঠিক আছে, কিন্তু 7 নম্বর কোষটা একটু ভিন্ন অঙ্গে গিয়ে লিখতে হবে যদি 7 ধরনের বহিঃত্বকীয় কোষের গঠন চায়। সেক্ষেত্রে আমরা এই নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইটের অবস্থান ও আকার লিখব এবং এই কোষের মধ্যে কি কি আছে, আবরণ, তারপরে হলো নিউমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল, পেশিসূত্র, এগুলো আছে, জাস্ট এগুলো লিখে দিলেই হবে। তাহলে আমরা এখানে যেটা সাজিয়েছি, আমি এখানে মূলত এটা সাজিয়েছি যে যখন পরীক্ষায় এরকম আসবে যে শুধু নিডোসাইট কোষের গঠন বর্ণনা করো, একটি আদর্শ নিডোসাইট কোষের গঠন বর্ণনা করো, হ্যাঁ, তখন তোমরা আমি যে স্লাইডটা এখানে লিখেছি, হ্যাঁ, বর্ণনামূলক, মানে এখানে কয় নম্বর, এটা 19 নম্বর স্লাইড, তারপর হলো 20 নম্বর স্লাইড, 22 এবং 23 নম্বর স্লাইডের যে বর্ণনা আছে এই বর্ণনা তোমাকে তুলে ধরতে হবে। কখনো এটা তুলে ধরবা যখন তোমাদের পরীক্ষায় আসবে যে একটি আদর্শ নিউরোসাইটের গঠন বর্ণনা করো। আমি ওই আঙ্গিকেই এটা তৈরি করেছি, কিন্তু এটাই যখন আমি আবার 7 ধরনের বহিঃত্বকীয় কোষের গঠনে লিখবো তখন আবার এটা ছোট করে লিখবো। সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এখন এটা বর্ণনায় যাই। এখানে বলছি আমরা নিডোব্লাস্ট কোষ আর নিডোসাইট। নিডোব্লাস্ট কোষ আর নিডোসাইটের মধ্যে একটু পার্থক্য আছে। পরিস্ফুটনরত নিডোসাইটকে আমরা বলবো নিডোব্লাস্ট, পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলা হয়। তাহলে নিডোব্লাস্ট কোষ থেকে যে কোষটা পরে বের হবে সেই কোষটার নাম হবে নিডোসাইট। তাহলে কোনটা আগে, নিডোসাইট আগে হবে না নিডোব্লাস্ট আগে হবে? স্যার নিডোব্লাস্ট আগে। নিডোব্লাস্ট আগে হবে, কারণ নিডোব্লাস্টের মধ্যেই নিডোসাইট তৈরি হচ্ছে। অবস্থান, হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভেতরে এগুলো অনুপ্রবিষ্ট থাকে। আকার, হাইড্রার একটা আদর্শ নিউরোসাইট দেখতে গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়ালাকার হয়, তবে মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্তটি সামান্য সরু এবং মুক্ত প্রান্ত চওড়া ও স্ফীত হয়। এটি নিচে কয়েকটা অংশ নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো সাধারণ অবস্থায় নিউরোসাইট কোষ, আর এটা হলো সূত্রক নিক্ষেপিত অবস্থায় নিউরোসাইট কোষ। তো আমরা এখানে দেখতে পাবো যে আবরণ, আমরা একটু আগে দেখলাম যে আবরণ, প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা স্তর, এটা একটা স্তর, তাহলে দুই স্তরের মাঝে আমরা দেখব যে সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ এবং সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। এরপরে আমরা কি দেখব, নেমাটোসিস্ট। 2 নম্বর অংশ হলো নেমাটোসিস্ট। গ্রিক নেমা মানে সুতা, কৃষ্টি শর্ত থলি। কোষের ভিতরে প্রোটিন ও ফিনল গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা সরু ফাঁপা প্রাচীরের ক্যাপসুলকে নেমাটোসিস্ট বলা হয়। প্রকৃতপক্ষে ক্যাপসুলের সরু প্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে। তার আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই যে আমরা থলিটা দেখতে পাচ্ছি এটাই কি আমরা বলছি নেমাটোসিস্ট থলি বা নেমাটোসিস্ট ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরে এক ধরনের বিষাক্ত তরল পদার্থ থাকে যার নাম হলো হিপনোটক্সিন, এবং এই তরল পদার্থ কি দ্বারা গঠিত, আমিষ আর ফিনল দ্বারা গঠিত। তাহলে নিউরোসাইট কোষের ভিতরে এরকম আমরা দেখব যে সরু দৃঢ় প্রাচীরযুক্ত এরকম আমরা, এবং এটা থলি বিশেষ অংশ যার নাম নেমাটোসিস্ট, এবং এই থলির সরু প্রান্তে আমরা দেখব যে সূত্রক থাকবে, এটা হলো সেই সূত্র। সূত্রকের শীর্ষভাগ থাকবে খোলা। সূত্রকের যে গোড়া, আমরা এখানে এই যে গোড়াটা দেখতে পাচ্ছি, মানে এটা ত্রিভুজের মতো গোড়াটা, এই ত্রিভুজ আকৃতির গোড়াটার নাম হলো বাট বা সেপ্ট,
এবং সূত্রকের গোড়াটা হলো চওড়া। তাহলে সূত্রকের গোড়া হলো চওড়া, এই চওড়া অংশের নাম বাট বা স্যাট। চওড়া অংশে আমরা দেখব বা বাট অংশে আমরা দেখব তিনটি বড় কাঁটা থাকে, এই বড় কাঁটাগুলোর নাম বার্ব। আমরা এখানে ছবিতে দুইটা কাঁটা দেখতে পাচ্ছি, ধরে নিতে হবে আরেকটা কাঁটা ওই প্রান্তে আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 থেকে 3 সারি ছোট কাঁটা সর্পিল আকারে বিন্যস্ত থাকে, এদের নাম হলো বারবিউল। তাহলে বারবিউল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখলাম বাটে আছে বার্ব এবং বারবিউল। বার্ব মানে বড় কাঁটা, বারবিউল মানে ছোট কাঁটা। তাহলে আমরা এখানে কি বললাম, প্রকৃতপক্ষে ক্যাপসুলের সর্বপ্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে। সূত্রকের চওড়া গোড়াটি বাট, এতে তিনটি বড় বড় তীক্ষ্ণ কাঁটার মতো বার্ব এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাঁটার মতো বারবিউল দেখা যায়। একটি অনিক্ষিপিত নেমাটোসিস্টে বাটখানি কাঁটা ও সূত্রক সহ ক্যাপসুলে উল্টোভাবে ঢুকে থাকে। তাহলে আমরা বাম সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেমাটোসিস্ট ক্যাপসুলের ভিতরে বাট, বারবিউল সহ সূত্রক সহ পেঁচানো অবস্থায় ক্যাপসুলের ভিতরে ঢুকে আছে বা প্রবেশ করে আছে। আর উপরে আমরা একটা দেখতে পাচ্ছি ঢাকনার মতো একটা গঠন, যার নাম হলো অপারকুলাম। তাহলে যখন সূত্রকটা ক্যাপসুলের ভিতরে ঢুকে থাকে বা বারটা ক্যাপসুলের ভিতরে ঢুকে থাকে, তখন সেটাকে ঢেকে রাখে অপারকুলাম ঢেকে রাখবে। হ্যাঁ, এই হলো অপারকুলাম। তাহলে এটি ঢাকনির মধ্যে একটি গঠন, যা দিয়ে নেমাটোসিস্টের উপরের প্রান্ত ঢাকা থাকে। তাহলে আমরা এই নেমাটোসিস্ট, অপারকুলাম এগুলোর গঠন কি সবাই বুঝতে পারলাম? জি স্যার। এরপরে আমরা আসবো নিডোসিল। এটি নিডোসাইটের মুক্ত প্রান্তের একপাশে অবস্থিত দৃঢ়, ক্ষুদ্র, সংবেদনশীল ক্রমের মতো অংশ। প্রকৃতপক্ষে নিডোসিল আসলে এক ধরনের রূপান্তরিত সিলিয়াম। এটি ট্রিগারের মতো কাজ করে। বন্দুকের যে ট্রিগার আছে, সেই ট্রিগারের মতো কাজ করে, ফলে পেঁচানো সুতাটি বাইরে নিক্ষিপ্ত হয়। তাহলে এটাই সেই সূক্ষ্ম, দৃঢ়, সংবেদনশীল নিডোসিল। হ্যাঁ, এই প্রান্ত বরাবর, নিডোসিল প্রান্ত বরাবর যদি কোনো শিকার বা কোনো খাদ্য আসে, তখন সে উত্তেজিত হয়ে যায় এবং সে একটু ট্রিগারের মতো নড়ে ওঠে, যার ফলে এই অপারকুলামটা শটান হয়ে খুলে যায়। এই যে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অপারকুলাম খোলা, আর ভেতরে যে বাট আছে এবং বাটে যে সূত্র বা বারবিউল গুলো আছে, সেগুলো তখন সক্রিয় হয়ে ওঠে এবং বাইরে বের হয়ে আসে। এইভাবে তখন সূত্রকটা নিক্ষেপ করে। পেশি সূত্র। কতগুলো ক্ষুদ্র পেশিতন্তু ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে, পরে সবগুলো তন্তু একত্রিত হয়ে নিডোসাইটের বৃন্তের ভিতর দিয়ে মেসোগ্লিয়ার সাথে মিলিত হয়। এছাড়া নেমাটোসিস্টের নিম্ন প্রান্তে লেশো নামে একটা পেঁচানো সুতা অবস্থান করে। নেমাটোসিস্টের কাজটা হলো যে নেমাটোসিস্টের সাহায্যে শিকার ও চলনে অংশ নেওয়া। তো আমরা এখানে দেখতে পাবো সেই পেশি সূত্র। তাহলে নেমাটোসিস্ট ক্যাপসুলের পৃষ্ঠদেশে কতগুলো পেশি সূত্র আমরা দেখতে পাচ্ছি। এই পেশি সূত্রগুলোর কাজটা কি? পেশি সূত্রগুলো যখন সংকুচিত হয়, তখন নেমাটোসিস্ট থলেটাও সংকুচিত হয়, যার ফলে ভেতরের বিষগুলো সূত্রক দিয়ে এরা শিকারের দিয়ে প্রবেশ করিয়ে দেয়। আর এখানে আমরা পেছনে একটা সূত্রক দেখতে পাচ্ছি লেসোর কাজ সম্পর্কে বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানতে পারেন নাই। তাহলে পেশি সূত্রকের কাজটা জানা আছে। পেশি সূত্রকটা বিস্তৃত হয় কতদূর পর্যন্ত? এরা লেগে থাকে নেমাটোসিস্ট ক্যাপসুলের সাথে, এরা পরে সাইটোপ্লাজম হয়ে মেসোগ্লিয়া বরাবর বিস্তৃত থাকতে পারে। তাহলে এই ছিল নিউরোসাইট কোষের গঠন, অবস্থান এবং কাজ। তাহলে নিউরোসাইট কোষের অবস্থান, গঠন ও কাজ সবাই বুঝতে পারলা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে তোমরা, আমি বলেছিলাম যে এই যে বিষাক্ত তরলটার নাম কি? বিষাক্ত তরলের নামটা বলতে পারবা? স্যার নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট ক্যাপসুলের ভিতরে আমিষ আর ফিনল দ্বারা গঠিত একটা বিষাক্ত তরল পদার্থ ছিল। সেই বিষাক্ত তরলটার নাম কি ছিল? হ দিয়ে। হিপনোটক্সিন। সেই তরলটার নাম কি? হিপনোটক্সিন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, আজকে তোমাদেরকে এখানে ক্লাস শেষ করছি। তো তোমরা মনে হয় সম্ভবত 9 জন বা 10 জন ক্লাসে জয়েন করেছো, তো তোমাদের ধন্যবাদ। আর তোমাদেরকে বলেও দিলাম যে তোমরা তখন 27 জন মতো উপস্থিত ছিলা, 27 জনকে বললাম যে তোমরা পুনরায় জয়েন করো, তার মধ্যে 17 জনই জয়েন করো নাই।
তো যারা জয়েন করেছো তাদের জন্য ধন্যবাদ। আশা করছি নেক্সট ক্লাসগুলোতে এরকম যদি পুনরায় জয়েন করতে পারি, বাকিরাও সাথে থাকবে। তো খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।